আসসালামু আলাইকুম। ত্রিভুজ সংক্রান্ত পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়ে স্বাগতম। এটা যদিও ত্রিভুজ সংক্রান্ত চ্যাপ্টারের মধ্যেই পড়ে যায়, কিন্তু বিসিএসের সিলেবাসে এটাকে আলাদা অধ্যায় আকারে স্থান দেওয়া হয়েছে। তাই আমিও বইয়ে এটাকে আলাদা একটা অধ্যায় স্থান দিয়েছি। সব পুরোটা মিলিয়ে হচ্ছে ছোট্ট একটা চ্যাপ্টার, পিথাগোরাসের উপপাদ্য। এখন মিস্টার পিথাগোরাস একজন গণিতবিদ। উনি ওনার উপপাদ্যটা দিয়েছে স্পেশালি শুধুমাত্র সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে। এখন আমরা সমকোণী ত্রিভুজ কী, এর বৈশিষ্ট্য কী, তা আগের অধ্যায়ে পড়েছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ সমকোণ হবে, আর সেক্ষেত্রে বড় যে বাহুটা থাকে তার নাম হচ্ছে অতিভুজ, আর বাকি যে দুইটা বাহু থাকে একটা লম্ব একটা ভূমি হয়। যদি কোনো কোণ দেওয়া থাকে তখন লম্ব ভূমি ফিক্স হয়, আর কোণের পরিমাণ মানে কোনো স্পেসিফিক কোণ যদি মেনশন করা না থাকে তাহলে লম্ব ভূমি ফিক্স না, একটা লম্ব একটা ভূমি হয়। তবে জেনারেল সেন্সে খাড়াখাড়ি থাকলে লম্ব হয়, আর এটা হচ্ছে ভূমি হয়। কিন্তু কোণ দিয়ে দিলে কিন্তু এটাও লম্ব হতে পারে, এটা ভূমি হতে পারে। সেগুলো ত্রিকোণমিতির আলোচনার অংশ, জ্যামিতিতে না। তো আমরা আপাতত ধরে নিই এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের থিওরিটা হচ্ছে কোন একটা সমকোণী ত্রিভুজে অবশ্যই অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। এটা যে কোনো সমকোণী ত্রিভুজে মাস্ট বি হবে। প্রমাণও আছে, বিশাল প্রমাণ আমরা পড়েছি 9-10-এ, এমনকি বিশেষ রিটেনেও সেই প্রমাণটা পড়তে হবে। প্রিলিতে প্রমাণ দরকার নেই, শুধু এটুকু জানলেই চলবে। তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি বা অ্যালফাবেটিক্যালি যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে? এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস ভূমি বিসি স্কোয়ার। দ্যাটস অল। এখন আমরা যদি প্রমাণ আকারে দেখতে চাই যে আসলে তিনটা মান নিয়ে যে ঘটনাটা ঘটে কিনা, যেমন ধরেন আমি একটা অতিভুজের মান নিলাম 5, এটা নিলাম 3, এটা নিলাম 4। এখন তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার কত হবে? 5 স্কোয়ার ইকুয়াল টু লম্ব এ বি ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস ভূমিগত 3 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 ইকুয়াল টু 16 যোগ 9, এটাও মনে কিন্তু 25। তাহলে এই দুইটা কিন্তু সমান হয়েছে। তার মানে এই ডাটার জন্য এটা কিন্তু প্রযোজ্য। কিন্তু এখানে যদি 5-এর পরিবর্তে 6 নিতাম তাহলে এই পাঁচটা হয়ে যেত 36 6 স্কোয়ার, তখন কিন্তু ম্যাচ হতো না। তার মানে সকল সংখ্যা পিথাগোরাসের ফরম্যাট ফলো করে না। তো আমাদের যে কোনো সংখ্যা অনেক বিশাল পিথাগোরাসের ফরম্যাট হতে পারে। তবে প্রচলিত নিয়মে প্রিলি পরীক্ষা বলেন বা যে কোনো চাকরি পরীক্ষা বলেন, কিছু নির্দিষ্ট সংখ্যায় ঘুরে ফিরে আসে, যেগুলো হচ্ছে পিথাগোরাসের ফরম্যাট হিসেবে আমরা মুখস্থ রাখলে সুবিধা হয়। যেমন এই যে একটা ডাটা 3 4 5 প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। যদি মুখস্থ রাখতে পারেন, এরকম আমি 5 থেকে 6টা দিচ্ছি আপনাদের, তাহলে অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবেন, পরীক্ষায় টাইম সেভ হবে। যেমন 3 4 5 এটা একটা রেশিও, এটাকে 2 দিয়ে গুণ দিলে আরেকটা রেশিও হবে, এটাকে 3 দিয়ে গুণ দিলে প্রথমটাকে 9, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 15 হবে। অর্থাৎ একটা ফরম্যাটকে আপনি গুণ দিয়ে দিয়ে যা কিছু করতে পারবেন। এখানে ব্যবধানটা কত? এখানে ব্যবধান হচ্ছে কিন্তু 1। এখানে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 2। এখানে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 3। এর বেশি দরকার নেই আপনাদের ব্যবধানগুলো জানার। তার মানে আপনার বাহুগুলোর মধ্যে যদি দেখেন এক ব্যবধান, তাহলে অবশ্যই 3 4 5 তিনটা বাহু হবে। 5 মানে যেটা বড় সেটা অতিভুজ হবে, আর বাকি দুইটা একটা লম্ব একটা ভূমি। যদি ব্যবধান থাকেন বাহুগুলোর মধ্যে দেখেন 2, তাহলে অবশ্যই 6 8 10 হবে। 3 হলে 9 12 15 হবে। এইটুকু মুখস্থ রাখবেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন। এর বাইরে আরও আছে, যেমন 5 12 13। এটা একটা সিকোয়েন্স আপনাদের মুখস্থ রাখা প্রয়োজন। এর বাইরে আমি আপনাদের এখানে আমি বইয়ে আপনাদের বেশ কয়েকটা দিয়েছি আমি, তবে সবগুলো যদি আপনি মুখস্থ না রাখতে পারেন দরকার নেই, আমি আরেকটু সিলেক্ট করে দিচ্ছি। 8 15 17 এটা মুখস্থ রাখতে হবে। আর হচ্ছে আপনার 7 24 25 এবং হচ্ছে 9 40 41, এই কয়টা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ। তাহলে বেসিক্যালি এখানে প্যাটার্ন কিন্তু 5টা, এই 4টা, এখানে কিন্তু একটা, কারণ এগুলো কি এটারই উদ্বুদ্ধ জাত। তাহলে এই জিনিসগুলো মুখস্থ রাখলে আপনাদের বেনিফিটস হবে, সরাসরি পরীক্ষায় উত্তরগুলো করতে পারবেন। কিভাবে? একটু নমুনা দেখেন। যেমন প্রথম প্রশ্নটা আপনারা দেখেন, এখানে দেওয়া আছে যে 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটা কি হবে। মানে কোনো একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তাহলে 17 15 এবং 8 দিয়েছে। দেখেন তো এখানে এটা মুখস্থের মধ্যে পড়ে না, এই প্যাটার্নটা 17 15 8। তার মানে এই 3টা বাহুর দৈর্ঘ্য অবশ্যই কি প্যাটার্নে পড়বে?
কোণী ত্রিভুজের প্যাটার্নে পড়বে, আর সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের ফরম্যাটে পড়লে হচ্ছে সমকোণী। তাহলে ডিরেক্ট উত্তরটা করতে পারতেছেন, তখন আপনাকে বারবার ভেরিফাই করতে হবে না যে অতিভুজ স্কয়ার এগুলো লম্ব স্কয়ার ভূমি স্কয়ার হয় কিনা। আরও ধরেন পরের প্রশ্নটা দেখেন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে? এদের মধ্যে একটা যদি মুখস্থ পড়ে যায়, তার মধ্যে এটা খুব সিলি কোশ্চেন ছিল, যেমন 3, 4, 5, অর্থাৎ খুব ইজি ছিল খ নম্বরটা উত্তর, কারণ 3, 4, 5 আমাদের মুখস্থ। বাকিগুলো দেখেন একটাও এই ধরনের ফর্মেটে পড়বে না, ঠিক আছে? না হলে আপনি এই যে বইয়ে আমি প্রতিটা কিন্তু চেক করে করে দিয়ে দিয়েছি বইয়ে, যে কেন অতিভুজ স্কয়ার উল্টো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয় না বাকিগুলো, আর একটাতেই এটা মিলে। তার মুখস্থ থাকলে ডিরেক্টলি পারবেন। তো সবগুলো অঙ্কই বইয়ে কিন্তু খুব ইলাবোরেট ফরম্যাটে বেসিক রুলসে করে দিয়েছি। আমি এই ভিডিওতে আপনাদের খুব দ্রুত কীভাবে উত্তরের দিকে পৌঁছাতে পারেন ট্রিক্স অনুসারে, নট শর্টকাট, এটাকে বলা হয় বেসিক। বেসিক অ্যাপ্লাই করে আপনি কীভাবে পারবেন, ঠিক আছে, সেটা আপনাদের দেখাবো। একইভাবে আপনি বাংলা ভাষায় পরবর্তী কোয়েশনটা দেখেন, এখানে বলেছে কোনো একটা ত্রিভুজের দুটি বাহু 4 এবং 5, প্রশ্ন তো দেখতে পাচ্ছেন, দুইটি বাহু 4 এবং 5 সেন্টিমিটার, তাহলে তৃতীয় বাহু কত সেন্টিমিটার হলে একটি সমকোণী ত্রিভুজ হবে? তাহলে 4 এবং 5 যদি হয় দুইটা বাহু, তাহলে আরেকটা কি হলে সমকোণী হয়? 4, 5-এর সাথে কি 3, এই জন্য অ্যান্সারটা হবে 3 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন দেখেন, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা 6 ইঞ্চি আর একটা হচ্ছে 8 ইঞ্চি, দুইটা দেওয়া আছে। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? একটা 6, একটা 8 হলে আর একটা কত? 10। তাহলে অ্যান্সারটা হচ্ছে 10 ইঞ্চি। অঙ্ক করা লাগে না, ডিরেক্টলি পারবেন। নেক্সট বলছে একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 50 এবং 120, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? খেয়াল করেন, এবার কিন্তু বলছে 50, 120, তাহলে অতিভুজ কত? একটু শূন্য লাগিয়ে দিচ্ছে, আপনি শূন্যগুলোকে একটু বাদ দেন তো, তাহলে কত তারে 5, 12, তাহলে আরেকটা কত হবে? 13, তাহলে এদের সাথে শূন্য ছিল, তাহলে এটা তো শূন্য দেন, তাহলে আপনার অ্যান্সারটা হবে কত? 130। সরাসরি অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? 130, অর্থাৎ এই প্যাটার্নটাতে পড়ছে। 5, 12 না দিয়ে 10 গুণ দিয়ে দিছে, 50, 120, তাহলে আরেকটা কত হবে? 130। এগুলো আপনাদের জেনারেলাইজড এই কনসেপ্ট। এবার একটু আপনাদের অন্যভাবে কোয়েশ্চেনগুলো দেখেন, যেমন পরের প্রশ্নটা দেখেন, প্যাটার্নগুলো আমাদের এখানে থাকুক। এখানে বলেছে একটি 50 মিটার লম্বা মই খাড়া একটা দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এটা ভূমি, এটা হচ্ছে দেয়াল, একটা মই আপনি এভাবে রাখছেন, তাহলে মইয়ের দৈর্ঘ্যটা বলছে 50 মিটার, এ হচ্ছে খাড়া দেয়াল, দেয়ালের উচ্চতা বলছে মাটি থেকে কত? 40 মিটার। তাহলে দেয়ালটা 40 মিটার উঁচুতে গিয়ে স্পর্শ করছে, মানে এখানে বলছে মইয়ের এক প্রান্ত মাটি থেকে 40 মিটার উপরে স্পর্শ করছে, তাহলে মইয়ের অপর প্রান্ত দেয়াল থেকে দূরত্ব কত? মানে এই জিনিসটা চাইছে, মইয়ের এক প্রান্ত 40 মিটার উপরে, মাটি থেকে 40 মিটার উপরে স্পর্শ করছে এখানে, তাহলে দেয়ালের মানে অপর প্রান্ত থেকে মইয়ের অপর প্রান্তের ডিস্টেন্সটা এটা কত? তাহলে এটা কি রেশিও মেনটেন করতেছে? আপনি শূন্যটা বাদ দেন, মনে করেন প্রথমে 4, 5, তাহলে এটা কত হবে? 3, তাহলে একটা শূন্য দেন, অ্যান্সারটা হচ্ছে 30। যদি না বোঝেন বইয়ের মতো করে করে ফেলবেন, বই অবশ্যই বুঝবেন কিন্তু সময় লাগবে, আর এভাবে বুঝলে একটু কম সময় লাগবে। পরের প্রশ্নটা দেখেন, এটা একটা মজার কোয়েশ্চেন ছিল, 43তম বিসিএসে এসেছিল, যদিও অনেকে পারে নাই, খুব সিম্পল একটা কোয়েশ্চেন ছিল। একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা ডকের দিকে টানা হলো। আমি পুরো প্রশ্নটা আগে পড়ি, তখন বুঝতে পারবেন। নৌকা যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়, তাহলে ডকের উচ্চতা কত? একটু চিত্র আঁকলে বোঝা হবে। ধরেন এটা হচ্ছে পানির লেভেল, পানি, তাহলে এই জায়গাটা মনে করেন যে নৌকা আছে, আর এটা হচ্ছে একটা ডক, ডক বা জেটি যেটাকে বলা হয় ডক। তাহলে আপনি এই জায়গাটায় দাঁড়ায়া দড়ি দিয়ে নৌকাটা টানতেছেন, এভাবে ধরুন পানিতে আমি টানতেছি, তাহলে নৌকাটা তো কি এদিক থেকে এভাবে এভাবে আসতেছে, মানে এই ডকের দিকে কিন্তু যাচ্ছে এভাবে। নৌকা তো আর শুরুতেই টানলে এভাবে যাবে না, পানি দিয়ে তো নৌকাটা আস্তে 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 এভাবে যাবে। তাহলে যখন এই ডক থেকে 12 ফিট দূরে নৌকাটা আছে, ঠিক আছে, 12 ফুট তো বলছে নাকি, হ্যাঁ 12 ফুট দূরে আছে, তখন বলছে যে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, এই যে এটা তো ডক, এটা তো নৌকা, তখন এই জায়গা থেকে এই দড়ির যে দৈর্ঘ্যটা, যখন 12 ফুট দূরে ছিল তখন দড়ির দৈর্ঘ্যটা বলছে তার উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট বেশি, তাহলে উচ্চতাটা চাইছে, উচ্চতা ধরে নিই এক্স,
তাহলে তার দ্বিগুণের চেয়ে আরও 3 বেশি, তাহলে ডকের উচ্চতা কত? তাহলে এটা চাইছে আপনার। তাহলে একটা সংখ্যা এখানে 12 আছে, 12-র সাথে পিথাগোরাস রিলেটেড কি সংখ্যা আছে আপনার? একটাই মুখস্থ আছে, 5, 12, 13। এখন 5, 12, 13 কি এখানে আসলে ভেরিফাই হয় কিনা একটু চেক করে দেখেন তো, যে এটা যদি 5 হয় এটা কি 13 হয়? 5, তাহলে 5 দুগুণে 10 আর 3 কত? 13। তার মানে এটা 5, এটা 13, এটা 12। তাহলে ডকের উচ্চতা কত? 5 ফিট। সিম্পলি উত্তরটা পিথাগোরাসের ফরম্যাট থেকে হয়ে যায়। আর আদারওয়াইজ আপনি ম্যাথমেটিক্যালেও বের করতে পারেন। এই যে ডাটাগুলো আসছে এক্স, আপনি এভাবে লিখবেন অতিভুজ স্কোয়ার মানে 2x + 3 হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে একটা এক্সের মান বের হবে। আমি বইয়ে সুন্দর করে করে এটা করে দিয়েছি, এক্সের মানটা বের করে নেবেন। আশা করি বুঝেছেন। তাহলে এটুকু গেলে একটা প্যাটার্ন। এবার আসেন আরও একটু কঠিন কঠিন প্রশ্ন কীভাবে খুব দ্রুত করা যায়। যেমন পরের প্রশ্নটা দেখেন, এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম, আবার লম্ব অতিভুজ অপেক্ষা 1 মিটার বেশি, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে এখানে ব্যবধানটা কত একটু খেয়াল করেন। আপনি যদি চিন্তা করেন যে বলছে ভূমির দৈর্ঘ্য লম্ব থেকে 1 মিটার কম, আবার লম্ব থেকে অতিভুজ কত? 1 মিটার বেশি। ধরেন ভূমি যদি হয় এক্স, তাহলে লম্ব অবশ্যই হবে x+1 আর অতিভুজ হবে x+2, কারণ বলছে ভূমি লম্ব থেকে 1 মিটার কম, ঠিক আছে। আবার অতিভুজ বলছে লম্ব থেকে আরো 1 বেশি, তাহলে এই যে এদের গ্যাপটা কত? 1 করে বাড়তেছে না? তাহলে 1 করে গ্যাপের পিথাগোরাসের ফরম্যাটটা কি? লম্ব ভূমি অতিভুজের 1-এর ব্যবধান কত? এই যে দেখেন ব্যবধান 1 লেখা, 3, 4, 5। তাহলে ডেফিনেটলি আপনার বাহুগুলো 3, 4, 5 হবে। তাহলে চাইছে কি? অতিভুজ। তাহলে অতিভুজটা কত? 5। অ্যান্সারটা সিম্পলিফাইড, অথবা বইয়ের মতো করে করতে পারেন। পরেরটা দেখেন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট এবং অতিভুজ আবার লম্ব থেকে ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়, মানে ব্যবধানটা হচ্ছে 2। তো 2 ব্যবধানে বাহুগুলো কত হয়? 6, 8, 10 হয়। তাহলে আপনার এখানে কি চাইছে? এখানেও চাইছে অতিভুজ। অতিভুজ কত হবে? 10 হবে। সহজে উত্তরটা করে ফেলবেন। আশা করি এগুলো বুঝতে পারছেন। নেক্সট একটু অন্য প্রশ্নে চলে যাই। এবার এই ফরম্যাটগুলো আর দরকার নাই, পরের প্রশ্ন দেখেন। নেক্সট কোয়েশ্চেনটাতে বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25 সেন্টিমিটার। একটু বেশি বড় হয়ে যাবে ত্রিভুজটা, একটু বাঁকায় নেই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 25। এখন অপর বাহুদের একটি অপরটির 3/4। এই 3/4 মানে কত? একটা 3x হলে আরেকটা হচ্ছে 4x। এখন কোনটা 3x কোনটা 4x সমস্যা নাই, একটা লম্ব একটা ভূমি, এটা তো বুঝি। তাহলে আমাদের সূত্র কি? এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কোয়ার। এখান থেকে আপনি এক্স বের করবেন, এক্স বের করে এখানে বসাইলে বাহুগুলো বের হবে। তাহলে এক্সের মানটা বের করবো, 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, 25 হচ্ছে 625। তার মানে এ পাশে 25x স্কোয়ার ইকুয়াল টু 625, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 625 বাই হচ্ছে 25 ইকুয়াল টু 25। অতএব এক্সের মান আসবে 5, 25-এর বর্গমূল হচ্ছে 5। যদিও +-5 আসে, তাহলে এখানে ঋণাত্মক মান তো আসবে না। বাহুর দৈর্ঘ্য তো কখনো কি হয় না? ঋণাত্মক হয় না, এই জন্য শুধু +5টি নিলাম। তাহলে এক্সের মান 5 পাওয়া মানে আমার এখানে মানটা কত পাবো? 3 × 5, অর্থাৎ একটা 15, আর 4 × 5 একটা হচ্ছে 20। তাহলে এই হচ্ছে আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য। লম্ব ভূমির মধ্যে একটা 15, একটা 20 হবে। তাহলে চাইছে কি? অপর বাহুদের অনুপাত কত চাইছে। তাহলে অনুপাত কত হবে? 15:20, 5 দিয়ে কাটলে 3:4। এ হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আপনাদের কিন্তু ডিরেক্টলি বলছে একটা অপরটি 3/4। এই এত সিস্টেম অঙ্কটা করলাম, কিন্তু দিন শেষে দেখেন তো ফার্স্টে কি আসছে? 3/4 না? তাহলে এটাই কিন্তু অনুপাত দেওয়া ছিল। তাহলে আপনাদের এত কষ্ট করে অঙ্ক না করে ডিরেক্টলি একটা অপরটার 3/4 বা 5/3 যেটা বলো ওইটাই আসলে অনুপাত হবে। ঠিক আছে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, এখান থেকে আপনাদের আরেকটা থিওরি দেখাবো, যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। যে ধরেন এই বাহু আর এই বাহু সমান হলো, অর্থাৎ লম্ব ভূমি সমান, এটা যদি সমান হয়, তাহলে আপনাদের এই ক্ষেত্রে একটা থিওরি হবে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের বলে সবসময় মনে রাখবেন অতিভুজ ইকুয়াল টু হবে বাহু বাই
অতিভুজ সমান হবে বাহু ইন্টু √2। আর এখান থেকে আমরা বলতে পারি বাহু সমান হবে অতিভুজ বাই √2। থিওরিটা মনে রাখবেন, ঠিক আছে? এটা পিথাগোরাসের অতিভুজকর লম্বস্কর ইকুয়াল টু প্লাস ভূমিস্কর সূত্র অ্যাপ্লাই করে জিনিসটা আসে। কীভাবে আসে দেখানোর দরকার নেই এখানে। আপনার যদি কখনো প্রশ্নে অতিভুজ জানা থাকে, বাহু দরকার, তখন এই সূত্র ফেলে দিবেন। আর যদি কখনো বাহু জানা থাকে, অতিভুজ দরকার, তখন এই সূত্র ফেলে দিবেন। ইন্টার রিলেটেড। যেমন এই প্রশ্নটাতে এখানে দেখেন, কোনো একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, কিন্তু সকল সমকোণী না, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে 10, তার মানে আমার অতিভুজ আছে। তাহলে ক্ষেত্রফল চাইছি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সূত্র সিম্পল। তাহলে এই ভূমি উচ্চতা তো আমার মান লাগবে, কি করব? অতিভুজকে বাহু যেহেতু দরকার, এই সূত্র ফেলবো। অতিভুজ 10কে আমি √2 দিয়ে ভাগ করব। তাহলে 10 = কত? 5 × 2 ভাগ হচ্ছে √2। তাহলে আমরা জানি এই 2কে √2 দিয়ে ভাগ করলে একটা √2 দাঁড়াবে, অর্থাৎ এটা হচ্ছে 5√2। তাহলে এই বাহুটা দাঁড়ালো 5√2, এটাও তাহলে 5√2 হবে, কারণ দুইটা হচ্ছে সমান। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই হাফ ইন্টু এই 5 5 হচ্ছে 25 ইন্টু √2 হচ্ছে আবার 2 হয়ে যাবে, এই 2 কাটা যাবে, মানে অ্যান্সারটা 25-ই থাকবে। তাহলে আমাদের এখানের কারেক্ট অ্যান্সার হচ্ছে 25, অর্থাৎ অপশন খ। তাহলে এই হচ্ছে আপনাদের সমকোণী ত্রিভুজ কেন্দ্র করে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বিভিন্ন অঙ্ক এটা পড়েছি। আমরা আরও একটু বিস্তারিত আর একটু কঠিন অঙ্ক পড়ব পরিমিতিতে। জ্যামিতির ভিতরে এর সে মোটামুটি কঠিন অঙ্ক আসে না, আমরা পরিমিতিতে আরও একটু ইলাবোরেটলি পড়ব, এই থিওরিকে মানে অ্যাপ্লাই করি। তাহলে এই পর্ব এখানেই শেষ। বইয়ে আরও কিছু অঙ্ক আছে, প্র্যাকটিস করবেন। আশা করি বুঝেছেন। আল্লাহ হাফেজ।